হিমাচলে আসার পর একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, জীবনে মাঝে মাঝে একটু সময় বের করে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়াটা খুব দরকার। এই পাহাড় যেমন অসংখ্য সুন্দর দৃশ্য উপহার দিয়েছে, তেমন অনেক কিছু শিখিয়েও দিয়েছে। ধৈর্য, অপেক্ষা আর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে। গত কয়েকটা পর্বে আমরা ঘুরেছি কাসোল, বীর, শিশু, কিন্নর, চিৎকুল, কল্পা, শানগড়, আর সবশেষে আবার ফিরে এসেছি আমাদের সেই ছোট্ট ঠিকানা পাতলিকুয়ালি। হাতে তখন আর গোনা কয়েকটা দিন। ভাবলাম হিমাচলকে বিদায় জানানোর আগে একবার মানালিটাকে আরেকবার নিজের মতো করে ঘুরে দেখা যাক। তাই আজকের পর্বে কোনো লং রোড ট্রিপ নেই। আজ শুধু মানালির অলিগলি, ক্যাফে, দর্শনীয় কিছু জায়গা আর শেষ কিছু মুহূর্তের স্মৃতি। তাহলে চলুন হিমাচলের শেষ অধ্যায়টা শুরু করা যাক। সো আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে ইন মানালি। বেসিক্যালি মানে মানালি কাম পাতলি কুহল, কাজ আমাদের হোমস্টে পাতলি কুহলে। সো অ্যাগেন মন ভারাক্রান্ত, বাট লাস্ট মুহূর্ত অবধি সবটাকে এনজয় করার যেই প্রবণতাটা আমাদের মধ্যে আমরা ক্রিয়েট করেছি, তো সেটার জন্যেই আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি মানালির আশেপাশে বেশ কিছু অফবিট জায়গা, বেশ কিছু আনটাচ জায়গা যেগুলো অতটা এখন অবধি ক্রাউডেড হয়নি, অতটা টুরিস্টের ভিড় হয়নি, সেই কিছু জায়গা এক্সপ্লোর করতে। আজকে আমরা দেখাবো কয়েকটা ওয়াটারফল, কিছু ভালো ভিলেজ, চেষ্টা করবো সেগুলো কভার করবার। তো স্টে টিউন, আস্তে আস্তে দেখে নিই কোথায় কোথায় আমরা ঘুরলাম। দার্জিলিং আর কালিম্পংয়ের পর যদি বাঙালিদের সবচেয়ে প্রিয় পাহাড়ি ডেস্টিনেশনের নাম বলতে হয়, তাহলে সেটা নিশ্চয়ই মানালি। প্রতি বছর প্রায় লাখ লাখ পর্যটক এখানে আসেন। অবশ্য শুধু পাহাড়ের সৌন্দর্যের জন্যই নয়, অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন মানুষদের কাছেও মানালি সমানভাবে জনপ্রিয়। রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, জিপ লাইন, রোমাঞ্চের কোনো অভাব নেই এখানে। আর মজার ব্যাপার হলো মানালি আসাটাও এখন খুব সহজ, অনেকটা যেমন আমরা কলকাতা থেকে রাতের বাস ধরে শিলিগুড়ি পৌঁছে যাই, ঠিক তেমনই দিল্লি বা চণ্ডীগড় থেকে বিকালের একটা ভলভো বাস ধরুন আর পরের দিন ঘুম ভাঙবে মানালির পাহাড়ের কোলে। আর যদি ট্রেনের টিকিট নাও পেয়ে থাকে, সেটাও আজকের দিনে কোনো সমস্যা নয়, কারণ এখন কলকাতা থেকেই সরাসরি ভলভো বাস দিল্লির আইএসবিটি পর্যন্ত যায়। সেখান থেকে খুব সহজেই মানালির বাস পেয়ে যাবেন। প্রতিদিন দিল্লি আর চণ্ডীগড় থেকে প্রায় 100-রও বেশি ভলভো বাস মানালির উদ্দেশ্যে রওনা দেয়। তাই বাজেট ট্রিপ হোক বা ফ্যামিলি ভ্যাকেশন, মানালি পৌঁছানো আজকের দিনে সত্যিই খুব সহজ। সেদিন আমরা প্রথমেই চলে গেছিলাম কানোই ওয়াটারফলে। কানোই ওয়াটারফল মানালি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমরা যেহেতু আগেই নাগ্গার ক্যাসেল ঘুরে নিয়েছিলাম, তাই এই রুটে দেখার মতো এই ওয়াটারফলটা বাকি ছিল, আর ছিল সাজলা ওয়াটারফল। কিন্তু সাজলা ওয়াটারফল আমরা যাইনি, তাই সেদিন কানোই ওয়াটারফলের পাশে বসেই 1 কাপ গরম চায়ের সঙ্গে পাহাড়ের শান্তিটা উপভোগ করলাম।
যে ব্রিজ, ওদিক থেকে নাগগড়, আর এদিক থেকে সোজা এদিকে গেলে হচ্ছে মানালি। এই যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের অপোজিটেই ওই সাজনা ওয়াটারফল। মানালি থেকে খুব দূরে নয়, এমন অনেক ছোট ছোট গ্রাম লুকিয়ে আছে যেখানে এখনও পর্যটকদের ভিড় খুব একটা পৌঁছায়নি। বছরের একটা বড় সময় এই গ্রামগুলো বরফের চাদরে ঢাকা থাকে। আর আজ আমরা চলেছি ঠিক তেমনই একটা গ্রামের উদ্দেশ্যে। হয়তো সেখানে যাওয়ার রাস্তাটা খুব একটা সহজ নয়, কিন্তু পাহাড়ের একটা কথা আছে, যত কঠিন রাস্তা গল্পটাও ততই সুন্দর। কারণ এই ছোট্ট গ্রাম থেকেই শুরু হয় ভারতের সবচেয়ে সুন্দর ট্রেকগুলোর মধ্যে অন্যতম হামটা পাস ট্রেক। তাই আজ আমরা চলেছি সেতান ভ্যালির পথে। তো সেতান ভ্যালি যাওয়ার জন্য এই জায়গায় পারমিট লাগে, কারণ এখানে নালে গেট খোলে না। তো পারমিট আমরা জানতাম না সেটা, বাট এখানে এসে যদি আপনারা চলেও আসেন কোনো ব্যাপার না, এখানে এসে অনলাইন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন। দেখুন সবাই করছে এখানে দাঁড়িয়ে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেই 100 টাকা ফিস, ওই পারমিটটা করলেই এখান থেকে তারপর যেতে দেবে। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তবে পাহাড়ে এমন রাস্তা নতুন কিছু নয়। আপনারা যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন আর যদি সেতান ভ্যালিতে থাকার প্ল্যান না থাকে, তাহলে আমি বলবো যত সকাল সকাল বেরোতে পারেন তত বেটার। আর চারপাশে দৃশ্য দেখতে দেখতে কখন যে উপরে উঠে পড়বেন সেটা আপনি টেরই পাবেন না। সেতান ভ্যালি এমন একটা গ্রাম যেখানে অনেকেই আসেন শহরের ভিড় থেকে আর কোলাহল থেকে কয়েকটা দিন দূরে কাটাতে। এখানে নেই মানালির মতো ভিড়, নেই অযথা হর্ন বা ব্যস্ততা। এখান থেকে চারপাশের পাহাড়গুলোকে যেন আরও কাছ থেকে দেখা যায়, মনে হয় হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যাবে বরফ ঢাকা সেই পাহাড়গুলোকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেতান ভ্যালিতে। রাস্তাটা খুবই খারাপ ছিল, আমরা এক্সপেক্ট করিনি, বাট ইভেনচুয়ালি আমরা পৌঁছে গেছি। এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে এলাম, এবার এদিক থেকে ঘুরে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে ওই মোটামুটি 4 কিলোমিটার মতো গেলেই ওই হামটা পাসের ফার্স্ট পয়েন্ট, যেখান থেকে ট্রেকটা শুরু হয়। অতটা আর যাবো না, কারণ এখন দেখার মতো সেরকম কিছু নেই। কিন্তু এই জায়গাটা খুবই মিষ্টি, খুবই সুন্দর। যখন শীতকাল থাকে তখন এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা হয়ে যায়, খুবই সুন্দর লাগে তখন। আমরা তো ওইটা এনজয় করতে পারিনি, বাট আপনারা যদি শীতকালে আসেন সেই ভিউটা আপনারা পাবেন। বাট আপনারা যদি মানালিতে আসেন, যদি এই সাইডে ঘুরতে আসেন, আমি বলবো যে প্লিজ আসুন, এই জায়গাটা ভিজিট করুন। যদি স্কুটি বা বাইক নিয়ে আসেন খুব সাবধানে, আর গাড়ি নিয়ে এলে তো এখানকার ড্রাইভাররা তো খুব এক্সপার্ট, ওরা চালাতেই পারে। বাট ঠিক আছে, জায়গাটা খুবই সুন্দর, পেছনে পাহাড়ও দেখা যাচ্ছে।
সেথানের শান্ত পাহাড়ি গ্রাম ঘুরে এবার আমরা ফিরে এলাম আবার মানালির দিকে, কারণ মানালিতে এসে একটা জায়গা না দেখলে ট্রিপটা যেন সত্যিই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা চলে গেলাম মানালির সবচেয়ে বিখ্যাত আর ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটা, হিড়িম্বা দেবী টেম্পল। চারিদিকে ঘন দেবদারু জঙ্গল, আর তারই মাঝখানে কাঠের তৈরি শতাব্দী প্রাচীন এই মন্দির। হিড়িম্বা দেবী মন্দির শুধু একটা মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের এক দারুণ গল্প। কথিত আছে বনবাসের সময় পাণ্ডবরা যখন এই জঙ্গলে এসেছিলেন তখন রাক্ষস হিড়িম্ব এই এলাকার শাসক ছিল, আর ভীম তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করেছিলেন। এরপর হিড়িম্বের বোন হিড়িম্বা ভীমকে বিয়ে করেন, আর তাদের ছেলে ছিলেন ঘটোৎকচ, যিনি পরে মহাভারতের যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভীম চলে যাবার পর হিড়িম্বা সংসার ছেড়ে এই জায়গাতেই ধ্যান আর তপস্যা করতেন, আর সেই গুহার ওপরেই 1553 সালে রাজা বাহাদুর সিং এই মন্দিরটা তৈরি করেছিলেন। মন্দিরটার সবচেয়ে সুন্দর দিক হলো এর কাঠের তৈরি নকশা। চারতলা এই মন্দিরে কোনো সোনা বা মার্বেল নেই, তবু ওদের সৌন্দর্য একেবারেই আলাদা। চারিপাশে শত শত দেবদারু গাছ, আর মাঝখানে এই কাঠের তৈরি মন্দির। পুরো জায়গাটাই যেন অন্য এক সময়ের গল্প বলে। তাই এই মন্দির শুধু একটা দর্শনীয় স্থান নয়, মানালির মানুষের বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির একটা বড় অংশ। শেষ জীবনটা। আর দুদিন পরেই এই পাহাড় ছেড়ে আবার কলকাতা ফিরতে হবে। তাই ভাবলাম মন যা চাইছে সব করে নিই, কারণ পাহাড় তো কোথাও যাচ্ছে না, কিন্তু আবার কবে এখানে ফিরে আসতে পারবো সেটা সত্যিই জানি না।
আজকে আমাদের একদম লাস্ট ডে, আমরা আজকে মানালি ছেড়ে বেরিয়ে যাব। মানে এখনও সেই প্রথম দিনের ফিলিংটা রয়ে গেছে, যেদিন এখানে পা দিয়েছিলাম, যে কিভাবে এসছিলাম, তারপরে কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেও পারলাম না। বাট আজকে যেভাবে শুরু করেছিলাম ঠিক সেইভাবেই এন্ড করব, কারণ এখনও মনে আছে, এক সেকেন্ড গাড়ি যাচ্ছে, হ্যাঁ, কারণ আমার এখনও মনে আছে যেদিন আমরা ফার্স্ট এসেছিলাম সেদিন আমরা ওই দোয়ারা বলে একটা জায়গা আছে, ওর মুখটায় একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে সিঙ্গারা পরোটা খেয়েছিলাম। তো ওইভাবেই ঠিক এন্ডটা আজকে করব। তাই সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে এই কিউটির সাথে। তো যাই ব্রেকফাস্ট করে আসি। মনে তো দুঃখ আছেই, কিন্তু মনে আবার এটাও আছে যে আবারও একদিন এখানে আসতে হবে। এই জায়গাটা এমনই একটা জায়গা যে আপনাকে বারবার টানবে। তো যাই, এখন আপাতত ব্রেকফাস্টটা করি, তারপর দেখি ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, অনেক কাজ আছে। তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন। আমাদের বাস হচ্ছে 7:45 মানালি ভলভো বাস স্ট্যান্ড থেকে। তো আমাদের অলমোস্ট প্যাকিং সব ডান। মনে দুঃখও আছে, বাট কিছু করার নেই, সব কিছুরই তো একটা এন্ড থাকে। তো এবার গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়বো, বাট আবারও ফিরে আসবো এখানে। ইচ্ছা তো সেরকমই আছে, বাট সেটা কবে আসি দেখা যাক। তো ফাইনাল প্যাকিংটা করে নিই, তারপর বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা এসে গেছি মানালি ভলভো বাস স্ট্যান্ডে। এই যে আমরা আজকে আমরা যে বুক করেছিলাম ফিক্স বাস, তো আমরা অলরেডি বাসের সামনে দাঁড়িয়ে আছি। বাসটা ছাড়বে হচ্ছে 7:45, মানে আমরা একটু আগেই চলে এসেছি হাতে টাইম নিয়ে। তো দেখা যাক কী হয়। বাসটা সময়ের মতোই ছেড়েছে 7:45। আমরা সকালবেলা পৌঁছাবো হচ্ছে 7টা দিল্লি পৌঁছাবো। তো লাস্ট টাইম মানালিকে গুড বাই বলে বেরিয়ে যাচ্ছি। আনটিল নেক্সট টাইম আবার ফিরে আসবো, আবার আসবো। এবারের জন্য বাই বাই। হিমাচল ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, তবে একা নয়, সঙ্গে নিয়ে যাচ্ছি একগুচ্ছ স্মৃতি। হয়তো এটাই শহর আর পাহাড়ি গ্রামের সবচেয়ে বড় পার্থক্য। শহরে হাজার মানুষের মাঝেও নিজেকে একা লাগে, আর পাহাড়ে অচেনা মানুষের মাঝেও কখনো একা মনে হয় না। আবার দেখা হবে কোনো এক নতুন পথে। আনটিল নেক্সট টাইম।